যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। আজকাল যদি হিন্দু হতেন তারা গরু ব্যবসা কখনোই করতেন না। রেখাপাত্র এখন হিন্দুদের বলছে যারা গো পালন করছে তারা হিন্দুদের কলঙ্ক। তাহলে হিন্দু ধর্মের গোপালনের একটা ইতিহাস আছে। আসসালামু আলাইকুম দর্শক, যে সমস্ত হিন্দুরা গরু পালন করে তারা হিন্দু নামে কলঙ্ক মন্তব্য করেন রেখাপাত্র। আর এই বক্তব্যে কঠিন জবাব দিলেন নওশাদ সিদ্দিকী। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। আজকাল যদি হিন্দু হতেন তারা গরু ব্যবসা কখনোই করতেন না। রেখাপাত্র তিনি বলছে যে যে হিন্দুরা গরু পুষবে তারা প্রকৃত হিন্দু নয়, কলঙ্ক হিন্দুদের নামে। তাহলে গরিব হিন্দুদেরকে রেখাপাত্র মহাশয়ার বক্তব্য অনুযায়ী তারা কি ওই জন্য বলা হচ্ছে যাকে তাকে জিতিয়ে পাঠানোর বরণ করা হচ্ছে। কেন বলেছি যে যে সমাজ সচেতন মানুষকে পাঠাতে হবে? রেখাপাত্র মহাশয়ের হুঁশ নাই, যারা গোপালন করেন তার মধ্যে 80% হিন্দু সমাজ এবং তারা প্রান্তিক গরিব, দিন আনে দিন খায়। তারা গরু পালন করে 2 বছর 3 বছর পরে 80,000 1 লাখ টাকা বিক্রি করে সেই টাকা দিয়ে তার বাড়ির মেয়ে ছেলেটার বিয়ে দেয় বা বাড়িগুলো ঘরগুলো ঠিক করে। হুঁশ নাই বলে এই ধরনের কথা বলছে। এর জবাব গরিব হিন্দুরাই দেবে। মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে আমাদের সমাজের হিন্দু ভাইরাও আজকে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ছে। গরু পালন বড় করা 3 বছর 4 বছর ধরে পালন করার পরে বড় করার পরে বিক্রি করে, ঈদ আসলে কোরবানি আসলে বিক্রি করে একটা দাম পাই। এমনও ঘটনা আছে গরুগুলোকে বিক্রি করার পরে মেয়ের বিবাহ বা বাড়ি তৈরি করে 1.5 লাখ 2 লাখ টাকা তো অনেক গরু বিক্রি করে। সেখানে আজকে তারা আতঙ্কের মধ্যে আছে। কারণ কি? সরকার এখন যে আইনটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, বিগত দিনের আইন এটা 1950-এ, তারপরে 2018 একটা মামলা ছিল, 2018 থেকে 2026 কেউ সেটাকে সেভাবে কর্ণপাত করেনি। ফলে সাধারণ যারা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা একটা জিনিস তারা মাথায় রাখছে যে কুরবানি দিতে গিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কেন বিশৃঙ্খলা তৈরি হবে, কুরবানি দিতে গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত হব, কেন আইনের শিকার হব। সেজন্য তারা এ থেকে দূরে সরে আছে যে গরুকে কুরবানি দেবো না, গরুর পরিবর্তে যেগুলো আছে সেগুলো দেবো। এখানে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সাধারণ মানুষের মধ্যে হিন্দু সমাজের গরিব সংখ্যাটাই সব থেকে বেশি যারা গোপালন করে। আমি ওই যে আইন আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা আছে রাজ্য সরকার যদি চাই ধর্মীয় পারপাসে, চিকিৎসার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এগুলো পশু হত্যাকে, পশু জবাকে ছাড় দিতে পারে। সেই জায়গাটা উল্লেখ করে আমি রাজ্য সরকারকে চিঠি করেছিলাম। এবং দেখলেন তো গতকালকেও বেশ কয়েকটা মামলা হয়েছে। মামলাতে কোর্ট 24 ঘন্টা টাইম দিয়েছিল। এখন কি আপডেট আছে আমি বলতে পারছি না। 12 নম্বর সেকশনটা রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। মুসলমানদেরকে সত্যি টাইট করবেন, যে টাইট করার নামে হিন্দু ভাইদেরকেও বকলমে টাইট করবেন, না একদিকে যেমন ফান্ডামেন্টাল রাইটসদের মধ্যে রিলিজিয়াস যেটা আছে, ধর্মচরণের যে স্বাধীনতা আছে সেটা সঠিকভাবে করতে দেবে, সেটা এখন সময় কথা বলবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছে যে সমাজ মাধ্যমে মুখ খোলা যাবে না, বা যারা সরকারি চাকরি করছে তারা কোনো অসুবিধার বাইরে কথাটা বলতে পারবে না। কোথাও কি মনে হচ্ছে যে গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ? অবশ্যই প্রোটেস্ট করা, প্রতিবাদ করা আমার ডেমোক্রেটিক রাইট। বাক স্বাধীনতা আমার ডেমোক্রেটিক রাইট। সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এখন দেখছি বিগত সরকারের যে জুতো পরে, মানে সেই জুতোতে এই নতুন সরকার পায়ে ওলাচ্ছে। বিগত সরকার একটা কার্টুন শেয়ার করার জন্য অম্বিকেশ বাবুকে জেল খাটালেন, মিথ্যা একাধিক মামলা দিলেন। সাংবাদিক শাসক বিরোধী একটু খবর হওয়ার জন্য তাকে আটকেছিলেন। আর সরকারি কর্মচারী মুখ খুললেই ট্রান্সফার। নতুন সরকার এসে সেটাই করছে নাকি? আমরা এর বিরোধিতা করেছি, আমাদের পার্টির পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে, যেগুলো মেনে নেওয়া যাবে না। সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে বাক স্বাধীনতা আছে সেটা হস্তক্ষেপ করা যাবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, পশ্চিমবাংলা সরকারের 4 তারিখে সরকার পরিবর্তন হয়েছে, 9 তারিখে মনে হচ্ছে সরকার শপথ নিয়েছে। আজকে তারিখ হচ্ছে আপনার 22 তারিখ। এই কটা দিনে অনেক ভালো ভালো কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক পক্ষে বিপক্ষে আলোচনা হলো। কিন্তু 27 লক্ষ নাগরিকের যে ভোটাধিকার হরণ হলো বা ডিলিট হলো, যেখানে 17 লক্ষ আমার হিন্দু, 10 লক্ষ আমার মুসলমান ভাই, মিলিয়ে 27 লক্ষ মানুষের কি হবে ফিউচার? রাজ্য সরকার যিনি প্রধানে আছেন
শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একটাও শব্দ দেখলাম না। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করছেন সেই বিরোধী দলনেতার মুখেও একটাও শব্দ দেখতে পেলাম না। আমরা গিয়েছিলাম ডেপুটেশনে, আমরা সেখানে জানিয়েছি, আপনার মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে জানাই, সদার্থক সেই অর্থে উত্তর পাওয়া যায়নি। তারা বলেছেন যে আমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, রেজিস্ট্রার জেনারেল অফ ক্যালকাটা হাইকোর্টের সাথে আলোচনা করছি যাতে স্পিড আপ করার জন্য। আমরা আইএসএফ ডেপুটেশন দিয়েছিলাম বেশ কিছু, যে দ্রুততার সাথে ওই 27 লক্ষ মামলা নিষ্পত্তি করে ভোটার লিস্টে নাম উঠুক, নতুন করে হয়রানি করা যাবে না, অহেতুক পেরেশানি করা যাবে না, আতঙ্কের পরিবেশ তৈরি করা যাবে না, এই দাবি আমরা রেখেছি। এবং ওখানে গিয়ে কথা বলে যেতে বুঝতে পেরেছি কোনো না কোনো জায়গায় একটা ধীর গতিতে চলছে। সেটা চলছে কি চালানো হচ্ছে সেই বিতর্কে আমি জড়াবো না, যাতে স্পিড আপ হয় তার কথা বলেছি। এবং একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হোক যে এত তারিখের মধ্যে এই টোটাল কেস 27 লক্ষ কেস সমাপ্ত করতে হবে, নিষ্পত্তি করতে হবে। সে উত্তর সে অর্থে দিতে পারেনি। আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি। জানেন, আমি কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত এসআইএন নিয়ে আমার মামলা আছে। সুপ্রিম কোর্টের ওই মামলাতে বা অ্যাড করতে পারি বা নতুন করে হতে পারে, সে আলোচনা চলছে এখনো, ফাইনাল আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করা যে এই সময়ের মধ্যে এই 27 লক্ষ কেসকে সমাপ্ত করতে হবে। এই বিষয়ে আগামী দিনে আমরা মামলা করতে যাচ্ছি। 4 তারিখে ভোটের রেজাল্ট আউট হয়েছে। আজকে দাঁড়িয়ে দেখা যাবে যে 18 দিন বিজেপি সপ্তাহে এসেছে রাজ্যে। সেখানে এখন প্রতিদিনই ফোন খুললে বা সংবাদ মাধ্যমে দেখলেই দেখা যাচ্ছে কেউ না কেউ তৃণমূলের পক্ষ থেকে আটক হচ্ছে বা গ্রেফতার হচ্ছে। নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে কি বার্তা থাকবে? দেখুন, যাদেরকে ধরার কথা এখন তাদেরকে ধরছে না, চুনোপুটিদের এখন হাত লাগাচ্ছে। দরকার তো রাঘব বোয়ালদের, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যর রাইট অত সাহস ছিল না এই দুর্নীতিগুলো করার, যদি ওপরে বড় হাত না থাকতো। হ্যাঁ, এদেরও না ছাড় পায়, কিন্তু যাদের নির্দেশে এই দুর্নীতিগুলো হতো, যাদের মনিটরিং এই দুর্নীতিগুলো হতো, তাদেরকেও ধরতে হবে আমার বক্তব্য এটা। আর যে সমস্ত টাকা দুর্নীতি করেছে সব বার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে, রাজ্যের কোষাগারে জমা করে আবার প্রকল্পগুলো ফিরিয়ে দেওয়া হোক। আর যেগুলো দেখা যাচ্ছে আবাস যোজনা 20,000 30,000 করে নিয়েছে, উদ্ধার করে ওই গরিব মানুষটাকে পৌঁছে দেওয়া হোক। পাশাপাশি যে বুলডোজার চালানো হচ্ছে, সেটা শিয়ালদা থেকে শুরু করে হাওড়া, বাক্সারকাস এবং বিভিন্ন জেলা স্তরে ক্যানিংও হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো হকারদের পক্ষে সবসময়, আমি শ্রমজীবী মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। দেখুন, যদি কেউ মনে করে এটা অবৈধ দখল, এটা মনে হলো সরকার বলছে এটা অবৈধ দখল, আমি না বলছি না, বিতর্কে যাবো না, ওটাকে বৈধ করতে, এটা দখলমুক্ত করতে হবে। তাহলে দখলমুক্ত করতে গেলে দুটো দিক, একটা হচ্ছে যেখানে ওরা রুজি রুটি করে খাচ্ছে তাদের অল্টারনেটিভ একটা তো ব্যবস্থা করে দিতে হবে। ওরা তো আমার রাষ্ট্রের জনগণ, পশ্চিমবাংলা তো নাগরিক, ওদেরকে আপনি জায়গা দেবেন না? তো চুরি চামারি করছে না, ওখানে বসে ইনকাম করে সংসারটা চলছে, তাকে তার অল্টারনেটিভ জায়গা ব্যবস্থা করে দিও। আর হচ্ছে নির্দিষ্ট টাইমের একটা নোটিশ দেওয়া। প্রথম বুলডোজার চালিয়েছিল পশ্চিমবাংলাতে এই বিজেপি সরকার এসে তিল জড়াতে, সেই বুলডোজারকে আমরা আইনের মাধ্যমে আটকেছি। প্রথম বুলডোজারকে আমরা ধাক্কা দিয়েছি কি অনৈতিক পন্থা অবলম্বন করে হচ্ছিল বলে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মাদ্রাসা ছেলেদেরকে ধরে বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলে, মাদ্রাসা হোক, স্কুল হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, কাউকে জোর করে তার মতের বাইরে গিয়ে কোনো ধর্মীয় স্লোগান দিয়ে দেওয়ানো যায় না, এটা আইনের পরিপন্থী। যে ধরনের এই ঘটনা যেখানে ঘটছে তাদের কাজই একটাই হবে যে তার লোকাল থানায় একটা রিটেন কমপ্লেন করা, সর্বপ্রথম কাজ হবে। রিটেন কমপ্লেন করার পরে যদি সেটা এফআইআর হিসেবে ট্রিট না করে, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে, সেটাকে কোর্টে গিয়ে এফআইআর করে তার বিরুদ্ধে আইনত লড়াই করে তার এই অনৈতিক কাজকে বন্ধ করতে হবে। আরেকটা কথা যেটা হচ্ছে যে ভোটে তো হার জিত আসে, বিগত দিনে সিপিএম চলে গেছিল, তৃণমূল এসেছে, কখনো কংগ্রেস চলে গেছে, কিন্তু এইবারে যে এফেক্টটা তৈরি হয়েছে তৃণমূলের, কারণ কাউন্সিলর বা পঞ্চায়েত সেগুলো তো এখনো তৃণমূলের আন্ডার তৃণমূল সরকারি রয়েছে, তারা নেই। এরা না থাকার জন্য সাধারণ মানুষ তার পরিষেবাগুলো তো পাচ্ছেই না। পাশাপাশি প্রতিটা এলাকাতে এই পরিষেবা না পাওয়ার জন্য অর্ধেক কাজ হয়ে আছে, কোথাও কাজ বন্ধ হয়ে আছে। তো এই যে সলিউশনটা, এটা প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল বা আপনারাও তো বিরোধী দল, কিভাবে দেখছেন? সেক্ষেত্রে সেক্রেটারি আছে পঞ্চায়েতে, প্রত্যেকের ক্ষেত্রে সেক্রেটারি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কেন পালাচ্ছে? আমি কি তাদেরকে তাড়িয়ে দিচ্ছি ঘর থেকে? বলতে পারবে কেউ? এই লেভেলের দুর্নীতি করেছে, তারা ভয় এলাকায় থাকতে পারছে না।
আমি বলবো ফিরে আসুন, পরিষেবা দিন। আর যদি ফিরে আসতে ভয় লাগে, পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন করে অন্যকে সুযোগ দিন। পরিষেবা সাধারণ মানুষ পাক। 1 বছর আগে একটা আইন হয়েছিল, সেই আইনটা এখন লাগু করা হয়েছে। সিএ এবং অনুপ্রবেশকারীদের পুলিশকে অ্যারেস্ট করতে বললো এবং বিএসএফ এর হাতে তুলে দিতে বললো। সেটাকে নিয়ে অনেক মানুষ বিভ্রান্তের ভেতরে আছে যে যাদের ডিলেট হয়ে গেছে, মানে যাদের ভোটার লিস্টে ডিলেট হয়ে গেছে, তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হবে। এই নিয়ে দেখুন, আমি একটা কথা, আমি অনেকটা কথা বলেছেন, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি। সিএ নিয়ে আমার অলরেডি চ্যালেঞ্জ করা আছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই তারিখ ওই প্রসঙ্গে সরিয়ে রাখছি। যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড, যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকার সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে, ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটা নিয়ে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায় ভাবে, আমার তো আরো কাগজ আছে। আচ্ছা, আপনারা যারা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আর মনে 11টা ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি আধার কার্ড দিয়ে ভোট দিতে পারেন, তাহলে আধার কার্ড আপনার কাছে লাগবে না? আপনার দলিল আছে আপনার কাছে। এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। রেখা পাত্র এখন হিন্দুদের বলছে যারা গো পালন করছে তারা হিন্দুদের কলঙ্ক। তাহলে হিন্দু ধর্মের গোপালনের একটা ইতিহাস আছে। কৃষ্ণের সঙ্গেও দেখবেন গরুর একটা সম্পর্ক আছে। কৃষ্ণ যে মালাই খেত, চুরি করে করে মাখন খেত, তাই তো না কানাইয়া? কিসের মাখন খেত, কিসের দুধ খেত? গরুর তো। এবং তার বহু ছবিতে দেখবেন কৃষ্ণ আর গরু একসঙ্গে পাওয়া গেছে। অতএব কৃষ্ণর মা বা কৃষ্ণর বাড়ির লোক নিশ্চয়ই গরু পালন করত, তো তারাও কি কলঙ্কিত ছিল? আসলে এই অশিক্ষিত মানুষ যখন মুখ খুলবে না, এরকম বিপদ হবে। আমি মনে করি যতগুলো পশু আছে তার মধ্যে গরু হচ্ছে সব থেকে উপকারী গৃহপালিত পশু। এর থেকে বেশি উপকার মনে হয় আমরা আর অন্য কোনো পশু থেকে পাই না। এবং ছোটবেলা থেকে গরুর রচনা থেকে আরম্ভ করে গরুর উপরে আমরা অনেক পড়াশোনা করেছি এবং সমস্ত ধর্মের মানুষের কাছে গরু পবিত্র। আমাদের মুসলমানরা যেমন আমরা কোরবানিতে জবা করি, আমাদের কাছে ওটা পবিত্র এবং পাক জানোয়ার, যার দুগ্ধ থেকে আরম্ভ করে মাংস সবটাই আমাদের পক্ষে বৈধ, জায়েজ, হালাল। আবার হিন্দু ধর্মের কাছেও গরু পবিত্র। একসময় ব্রাহ্মণরা, আর্যরা প্রচুর গরু খেত এবং কখনো হয়তো গরুর সংখ্যা কমে যাওয়ার কারণে হয়তো গরুর উপরে খাদ্য হিসাবে বিধিনিষেধ করা হয়েছে। কিন্তু গরু পালন করাটা কলঙ্ক, মানে যারা গরু পালন করে বা গরু বিক্রি করে, এইটা রেখাপাত্রই বলবে আর বিজেপি উত্তর দেবে। মানে তারা হিন্দু সমাজের যারা ঘোষ, দাস, এরকম বিশিষ্ট কিছু সম্প্রদায় আছে যারা গরুর উপরেই তাদের জীবন জীবিকা নিকৃষ্ট করে। তো আজ তাদেরকে নিকৃষ্ট মনে হচ্ছে, কলঙ্ক মনে হচ্ছে। ভোট চাওয়ার সময় তাদের নিকৃষ্ট মনে হয়নি, কলঙ্কিত মনে হয়নি। রেখাপাত্র আগামী দিনে এই সমাজ থেকেই উত্তর পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এই নিয়মকানুনটা তো অনেক পুরনো, 1950 সালের। তখন অ্যাকচুয়ালি গোহত্যা রোধ করার জন্যই এটা করেছিল। মানে শুনেছি আজ থেকে তো প্রায় 75 বছর আগেকার ঘটনা, 1950 মানে। তো গোহত্যা বন্ধ করাটাই উদ্দেশ্য ছিল। তার জন্য বলা হয়েছিল 14 বছরের বেশি বয়স্ক গরু যারা অচল, রুগ্ন, বাচ্চা দেয় না, দুধ দেয় না, তাদেরকে হত্যা করা যাবে, আর না হলে তার নিচে হত্যা করা যাবে না। একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন। সদ্য বিধায়িকা রেখা পাত্র তিনি কি বলছেন তাদের জাত ভাইদের জন্য। আপনারা আগে ভিডিওটা দেখুন। যে হিন্দুদের এত ব্যবসা থেকে গরু ব্যবসায়ী করতে হচ্ছে, তা হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। জুম্মা 8 দিন আর শুক্রবারটা নিয়ে 9 দিন আপনি বিধায়িকা হয়েছেন। এখনো পর্যন্ত হয়তো আপনার শপথ বাক্যটাও ঠিকঠাক করে মুখস্থ হয়নি। এখনো পর্যন্ত প্রথম মাসের বেতনটাও হয়তো আপনার ঢুকেনি, যেটা আপনি ভাতা পাবেন তাও ঢুকেনি। আর এত তাড়াতাড়ি আপনি আপনাদের জাত ভাইদেরকে ভুলে গেলেন, আপনার নিজের কর্ম আপনি ভুলে গেলেন।
আজ থেকে বছর 5-6 আগে তখন আপনার বাড়িতে গরু ছিল, আপনি নিজে গরু পালতেন, আমি খবর নিয়ে দেখলাম। আর আজকে আপনি বলছেন যে সমস্ত হিন্দু ভাই বোনেরা গরু পালেন, গরু বিক্রি করেন, তারা হিন্দু জাতের কলঙ্ক। এত বড় কথা আপনি বলতে পারলেন? আপনি যদি 10 বছর বিধায়িকা থাকেন তাহলে তো পাত্র এই টাইটেলটাই আপনি ভুলে যাবেন যে আপনার নামের পিছনে পাত্র বলে কোনো টাইটেল ছিল। আপনি তো নিজেকে ব্যানার্জি চ্যাটার্জি ভাববেন। মানুষ আপনাকে ভোট দিয়ে বিধায়িকা করেছেন, মানুষের স্বার্থে আপনি কথা বলুন। যে সমস্ত হিন্দু ভাই এবং বোনেরা গরু পালন করেন, তারা পরিশ্রম করে ইনকাম করেন, তাদের ওটা জীবন জীবিকা। তা বলে এই নয় তারা গরু পালে এবং পালন করে বিক্রি করেন বলে তারা হিন্দু নামের কলঙ্ক। এটা কখনোই হতে পারে না। তারা চাষি, তারা পরিশ্রমী, তারা আমাদের বাংলার অ্যাসেট। আপনি তাদেরকে হিন্দু নামের কলঙ্ক বলছেন? একটু অন্তত লজ্জা করুন। আপনার পিছনের জীবনটা আপনি ভুলে গেছেন। এখন আপনার হাতটা ঠিকঠাক করে শুকলে গোবরের গন্ধ বের হবে, আর আপনি হিন্দু ভাইদেরকে বলছেন, হিন্দু বোনেদেরকে বলছেন হিন্দু নামের কলঙ্ক। আপনি কি নিজেকে প্রশ্ন করুন। আজকে একবার বিধায়িকা হয়ে গেছেন, জিতে গেছেন বলে আপনি নিজেকে মমতা ব্যানার্জি ভাবছেন? একটু লজ্জা করুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।